শুভেচ্ছা সবাইকে। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস নৌকাডুবি, পর্ব ৩। ১২। পিল খাওয়ার পর অন্নদাবাবু অক্ষয়কে শীঘ্র ছাড়িতে চাহিলেন না। অক্ষয়ও যাইবার জন্য বিশেষ তড়া প্রকাশ না করিয়া মাঝে মাঝে রমেশের মুখের দিকে কটাক্ষপাত করিতে লাগিল। রমেশের চোখে সহজে কিছু পড়ে না, কিন্তু আজ অক্ষয়ের এই কটাক্ষগুলি তাহার চোখ এড়াইল না। ইহাতে তাহাকে বারবার উদ্বেজিত করিয়া তুলিতে লাগিল। পশ্চিমে বেড়াইতে যাইবার সময় নিকটবর্তী হইয়া উঠিয়াছে। মনে মনে তাহারই আলোচনায় হেমনলিনীর চিত্ত আজ বিশেষ প্রফুল্ল ছিল। সে ঠিক করিয়া রাখিয়াছিল আজ রমেশবাবু আসিলে ছুটি যাপন সম্বন্ধে তাহার সঙ্গে নানা প্রকার পরামর্শ করিবে। সেখানে নিভৃতে কি কি বই পড়িয়া শেষ করিতে হইবে, দুজনে মিলিয়া তাহার একটা তালিকা করিবার কথা ছিল। স্থির ছিল রমেশ আজ সকাল সকাল আসিবে, কেননা চায়ের সময় অক্ষয় কিংবা কেহ না কেহ আসিয়া পড়ে, তখন মন্ত্রণা করিবার অবসর পাওয়া যায় না। কিন্তু আজ রমেশ অন্য দিনের চেয়েও দেরি করিয়া আসিয়াছে। মুখের ভাবও তাহার অত্যন্ত চিন্তাযুক্ত। ইহাতে হেমনলিনীর উৎসাহে অনেকটা আঘাত পড়িল। কোনো এক সুযোগে সে রমেশকে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনি আজ বড় যে দেরি করিয়া আসিলেন? রমেশ অন্যমনস্কভাবে একটু চুপ করিয়া থাকিয়া কহিল, হ্যাঁ, আজকে একটু দেরি হইয়া গেছে বটে। হেমনলিনী আজ তাড়াতাড়ি করিয়া কত সকাল সকাল চুল বাঁধিয়া লইয়াছে। চুল বাঁধা কাপড় ছাড়ার পরে সে আজ কতবার ঘড়ির দিকে তাকাইয়াছে, অনেকক্ষণ পর্যন্ত মনে করিয়াছে তাহার ঘড়িটা ভুল চলিতেছে, এখনো বেশি দেরি হয় নাই। যখন এই বিশ্বাস রক্ষা করা একেবারে অসাধ্য হইয়া উঠিল, তখন সে জানলার কাছে বসিয়া একটা সেলাই লইয়া কোনো মতে মনের অধৈর্য শান্ত রাখিবার চেষ্টা করিয়াছে। তাহার পরে রমেশ মুখ গম্ভীর করিয়া আসিল। কি কারণে দেরি হইয়াছে তাহার কোনো প্রকার জবাবদিহি করিল না। আজ সকাল সকাল আসিবার যেন কোনো শর্তই ছিল না। হেমনলিনী কোনো মতে চা খাওয়া শেষ করিয়া লইল। ঘরের প্রান্তে একটি টিপাইয়ের উপরে কতগুলো বই ছিল। হেমনলিনী কিছু বিশেষ উদ্যমের সহিত রমেশের মনোযোগ আকর্ষণপূর্বক সেই বইগুলো তুলিয়া লইয়া ঘর হইতে বাহির হইবার উপক্রম করিল। যখন হঠাৎ রমেশের চেতনা হইল, সে তাড়াতাড়ি কাছে আসিয়া কহিল, ওগুলি কোথায় লইয়া যাইতেছেন? আজ একবার বইগুলো বাছিয়া লইবেন না? হেমনলিনীর ওষ্ঠাধর কাঁপিতেছিল। সে উদ্বেল অশ্রুজলের উচ্ছ্বাস বহু কষ্টে সংবরণ করিয়া কম্পিত কণ্ঠে কহিল, থাক না, বই বাছিয়া কি আর হইবে। এই বলিয়া সে দ্রুত বেগে চলিয়া গেল। উপরের শয়নঘরে গিয়া বইগুলো মেঝের উপর ফেলিয়া দিল। রমেশের মনটা আরো বিকল হইয়া গেল। অক্ষয় মনে মনে হাসিয়া কহিল, রমেশবাবু, আপনার বোধ হয় শরীরটা আজ তেমন ভালো নাই। রমেশ ইহার উত্তরে অর্ধস্ফুটস্বরে কি বলিল ভালো বোঝা গেল না। শরীরের কথায় অন্নদাবাবু উৎসাহিত হইয়া কহিলেন, সে তো রমেশকে দেখিয়া আমি বলিয়া দিয়াছি। অক্ষয় মুখ টিপিয়া হাসিতে হাসিতে কহিল, শরীরের প্রতি মনোযোগ করা রমেশবাবুর মতো লোকেরা বোধ হয় অত্যন্ত তুচ্ছ মনে করেন। উহারা ভাবরাজ্যের মানুষ। আহার হজম না হইলে তাহা লইয়া চেষ্টা চরিত্র করাটাকে গ্রাম্যতা বলিয়া জ্ঞান করেন। অন্নদাবাবু কথাটাকে গম্ভীরভাবে লইয়া বিস্তারিত রূপে প্রমাণ করিতে বসিলেন যে ভাবুক হইলেও হজম করাটা চাই। রমেশ নীরবে বসিয়া মনে মনে দগ্ধ হইতে লাগিল। অক্ষয় কহিল, রমেশবাবু, আমার পরামর্শ শুনুন। অন্নদাবাবুর পিল খাইয়া একটু সকাল সকাল শুইতে যান। রমেশ কহিল, অন্নদাবাবুর সঙ্গে আজ আমার একটু বিশেষ কথা আছে, সেই জন্য আমি অপেক্ষা করিয়া আছি। অক্ষয় চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, এই দেখুন, এ কথা পূর্বে বলিলেই হইত। রমেশবাবু সকল কথা পেটে রাখিয়া দেন, শেষকালে যখন সময় প্রায় উত্তীর্ণ হইয়া যায় তখন ব্যস্ত হইয়া ওঠেন।
অক্ষয় চলিয়া গেলে রমেশ নিজের জুতো জোড়াটার প্রতি দুই নতচক্ষু বদ্ধ রাখিয়া বলিতে লাগিল, অন্নদাবাবু, আপনি আমাকে আত্মীয়ের মতো আপনার ঘরের মধ্যে যাতায়াত করিবার অধিকার দিয়াছেন, ইহা আমি অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলিয়া জ্ঞান করি, তাহা আপনাকে মুখে বলিয়া শেষ করিতে পারিব না। অন্নদাবাবু কহিলেন, বিলক্ষণ, তুমি আমাদের যোগেনের বন্ধু, তোমাকে ঘরের ছেলে বলিয়া মনে করিব না তো কি করিব? ভূমিকা তো হইল, তাহার পরে কি বলিতে হইবে রমেশ কিছুতেই ভাবিয়া পায় না। অন্নদাবাবু রমেশের পথ সুগম করিয়া দিবার জন্য কহিলেন, রমেশ, তোমার মতো ছেলেকে ঘরের ছেলে করিতে পারা আমারই কি কম সৌভাগ্য? ইহার পরেও রমেশের কথা জোগাইল না। অন্নদাবাবু কহিলেন, দেখো না, তোমাদের সম্বন্ধে বাড়ির লোক অনেক কথা বলিতে আরম্ভ করিয়াছে। তাহারা বলে হেমনলিনীর বিবাহের বয়স হইয়াছে, এখন তাহার সঙ্গী নির্বাচন সম্বন্ধে বিশেষ সতর্ক হওয়া আবশ্যক। আমি তাহাদিগকে বলি, রমেশকে আমি খুব বিশ্বাস করি, সে আমাদের উপরে কখনো অন্যায় ব্যবহার করিতে পারিবে না। রমেশ, অন্নদাবাবু, আপনার সম্বন্ধে আপনি সমস্তই জানেন। আপনি যদি আমাকে যোগ্য পাত্র বলিয়া মনে করেন তবে। অন্নদা, সে কথা বলাই বাহুল্য, আমরা তো এক প্রকার ঠিক করিয়াই রাখিয়াছি, কেবল তোমার সাংসারিক দুর্ঘটনার ব্যাপারে দিন স্থির করিতে পারি নাই। কিন্তু বাবু, আর বিলম্ব করা উচিত হয় না। সমাজে এই লইয়া ক্রমে নানা কথার সৃষ্টি হইতেছে, সেটা যত শীঘ্র হয় বন্ধ করিয়া দেওয়া কর্তব্য, কি বলো? রমেশ, আপনি যেরূপ আদেশ করিবেন তাহাই হইবে। অবশ্য সর্বপ্রথমে আপনার কন্যার মত জানা আবশ্যক। অন্নদা, সে তো ঠিক কথা, কিন্তু সে এক প্রকার জানাই আছে, তবু কাল সকালেই সে কথাটার পাকা করিয়া লইব। রমেশ, আপনার শুইতে যাইবার বিলম্ব হইতেছে, আজ তবে আসি। অন্নদা, একটু দাঁড়াও, আমি বলি কি, আমরা জব্বলপুরে যাইবার আগে তোমাদের বিবাহ হইয়া গেলে ভালো হয়। রমেশ, সে তো আর বেশি দেরি নাই। অন্নদা, না, এখনো দিন 10 আছে। আগামী রবিবারে যদি তোমাদের বিবাহ হইয়া যায়, তাহা হইলে তাহার পরেও যাত্রার আয়োজনের জন্য 2-3 দিন সময় পাওয়া যাইবে। বুঝিয়াছ রমেশ, এত তাড়া করিতাম না, কিন্তু আমার শরীরের জন্যই ভাবনা। রমেশ সম্মত হইল এবং আর একটা পিল গিলিয়া বাড়ি চলিয়া গেল। 13। বিদ্যালয়ের ছুটি নিকটবর্তী। ছুটির সময় কমলাকে বিদ্যালয়েই রাখিবার জন্য রমেশ কর্ত্রীর সহিত পূর্বেই ঠিক করিয়াছিল। রমেশ প্রত্যুষে উঠিয়া ময়দানের নির্জন রাস্তায় পদচারণা করিতে করিতে স্থির করিল, বিবাহের পর সে কমলা সম্বন্ধে হেমনলিনীকে সমস্ত ঘটনা আগাগোড়া বিস্তারিত করিয়া বলিবে। তাহার পরে কমলাকেও সমস্ত কথা বলিবার অবকাশ হইবে। এইরূপ সকল পক্ষে বোঝাপড়া হইয়া গেলে কমলা স্বচ্ছন্দে বন্ধুভাবে হেমনলিনীর সঙ্গেই বাস করিতে পারিবে। দেশে ইহা লইয়া নানা কথা উঠিতে পারে, ইহাই মনে করিয়া সে হাজারিবাগে গিয়া প্র্যাকটিস করিবে স্থির করিয়াছে। ময়দান হইতে ফিরিয়া আসিয়া রমেশ অন্নদাবাবুর বাড়ি গেল। সিঁড়িতে হঠাৎ হেমনলিনীর সঙ্গে দেখা হইল। অন্যদিন হইলে এরূপ সাক্ষাৎ একটু কিছু আলাপ হইত। আজ হেমনলিনীর মুখ লাল হইয়া উঠিল। সেই রক্তিমার মধ্য দিয়া একটা হাসির আভা উষার আলোকের মতো দীপ্তি পাইল। হেমনলিনী মুখ ফিরাইয়া চোখ নিচু করিয়া দ্রুত বেগে চলিয়া গেল। রমেশ যে গতটা হেমনলিনীর কাছ হইতে হারমোনিয়ামে শিখিয়াছিল, বাসায় গিয়া সেইটি খুব করিয়া বাজাইতে লাগিল। কিন্তু একটিমাত্র গত সমস্ত দিন বাজানো চলে না। কবিতার বই পড়িতে চেষ্টা করিল, মনে হইল তাহার ভালোবাসার সুর যে সুদূর উচ্চে উঠিতেছে, কোনো কবিতা সে পর্যন্ত নাগাল পাইতেছে না। আর হেমনলিনী অশ্রান্ত আনন্দের সহিত আজ গৃহকর্ম সমস্ত সারিয়া নিভৃত দ্বীপ্রহরের শয়নঘরের দ্বার বন্ধ করিয়া তাহার সেলাইটি লইয়া বসিয়াছে। মুখের উপরে একটি পরিপূর্ণ প্রসন্নতার শান্তি, একটি সর্বাঙ্গীন সার্থকতা তাহাকে বেষ্টন করিয়া রহিয়াছে।
চায়ের সময়ের পূর্বে কবিতার বই এবং হারমোনিয়াম ফেলিয়া রমেশ অন্নদাবাবুর বাসায় আসিয়া উপস্থিত হইল। অন্যদিন হেমনলিনীর সহিত দেখা হইতে বড় বিলম্ব হইত না। আজ চায়ের ঘরে দেখিল সে ঘর শূন্য, দোতলায় বসিবার ঘরে দেখিল সে ঘরও শূন্য। হেমনলিনী এখনো তাহার শয়ন গৃহ ছাড়িয়া নামে নাই। অন্নদাবাবু যথাসময়ে আসিয়া টেবিল অধিকার করিয়া বসিলেন। রমেশ ক্ষণে ক্ষণে চকিতভাবে দরজার দিকে দৃষ্টিপাত করিতে লাগিল। পদশব্দ হইল, কিন্তু ঘরে প্রবেশ করিল অক্ষয়। যথেষ্ট হৃদ্যতা দেখাইয়া কহিল, এই যে রমেশবাবু, আমি আপনার বাসাতেই গিয়াছিলাম। শুনিয়া রমেশের মুখে উদ্বেগের ছায়া পড়িল। অক্ষয় হাসিয়া কহিল, ভয় কিসের রমেশবাবু, আপনাকে আক্রমণ করিতে যায় নাই। শুভ সংবাদে অভিনন্দন প্রকাশ করা বন্ধু বান্ধবের কর্তব্য, তাহাই পালন করিতে গিয়াছিলাম। এই কথায় অন্নদাবাবুর মনে পড়িল হেমনলিনী উপস্থিত নাই। হেমনলিনীকে ডাক দিলেন। উত্তর না পাইয়া তিনি নিজে উপরে গিয়া কহিলেন, হেম, এ কি এখনো সেলাই লইয়া বসিয়া আছো? চা তৈরি যে, রমেশ অক্ষয় আসিয়াছে। হেমনলিনী মুখ ঈষৎ লাল করিয়া কহিল, বাবা, আমার চা উপরে পাঠিয়া দাও, আজ আমি সেলাইটা শেষ করিতে চাই। অন্নদা, ওই তোমার দোষ হেম, যখন যেটা লইয়া পড়ো তখন আর কিছুই খেয়াল করো না। যখন পড়া লইয়াছিলে তখন বই কোল হইতে নামিত না। এখন সেলাই লইয়া পড়িয়াছ, এখন আর সমস্তই বন্ধ। না না, সে হইবে না, চলো নিচে গিয়া চা খাইবে চলো। এই বলিয়া অন্নদাবাবু জোর করিয়াই হেমনলিনীকে নিয়ে নিচে লইয়া আসিলেন। সে আসিয়াই কাহারোর দিকে দৃষ্টি না করিয়া তাড়াতাড়ি চা ঢালিবার ব্যাপারে ভারী ব্যস্ত হইয়া উঠিল। অন্নদাবাবু অধীর হইয়া কহিলেন, হেম, ও কি করিতেছ? আমার পেয়ালায় চিনি দিতেছ কেন? আমি তো কোনো কালেই চিনি দিয়া চা খাই না। অক্ষয় টিপি টিপি হাসিয়া কহিল, আজ উনি ঔদার্য সংবরণ করিতে পারিতেছেন না, আজ সকলকেই মিষ্টি বিতরণ করিবেন। হেমনলিনীর প্রতি এই প্রচ্ছন্ন বিদ্রূপ রমেশের মনে মনে অসহ্য হইল। সে তৎক্ষণাৎ স্থির করিল, আর যাই হোক, বিবাহের পরে অক্ষয়ের সহিত কোনো সম্পর্ক রাখা হইবে না। অক্ষয় কহিল, রমেশবাবু, আপনার নামটা বদলাইয়া ফেলুন। রসিকতার চেষ্টায় অধিকতর বিরক্ত হইয়া কহিল, কেন বলুন তো? অক্ষয় খবরের কাগজ খুলিয়া কহিল, এই দেখুন, আপনার নামের একজন ছাত্র অন্য লোককে নিজের নামে চালাইয়া পরীক্ষা দেওয়াইয়া পাশ হইয়াছিল, হঠাৎ ধরা পড়িয়াছে। হেমনলিনী জানে রমেশ মুখের উপর উত্তর দিতে পারে না, সেই জন্য এতকাল অক্ষয় রমেশকে যত আঘাত করিয়াছে সেই তাহার প্রতিঘাত দিয়া আসিয়াছে। আজও থাকিতে পারিল না, গুরু ক্রোধের লক্ষণ চাপিয়া ঈষৎ হাস্য করিয়া কহিল, অক্ষয় বলিয়া ঢের লোক বোধহয় জেলখানায় আছে। অক্ষয় কহিল, ওই দেখুন, বন্ধুভাবে সৎপরামর্শ দিতে গেলে আপনারা রাগ করেন, তবে সমস্ত ইতিহাসটা বলি। আপনি তো জানেন আমার ছোট বোন শরৎ বালিকা বিদ্যালয়ে পড়িতে যায়। সে কাল সন্ধ্যার সময় আসিয়া কহিল, দাদা, তোমাদের রমেশবাবু স্ত্রী আমাদের স্কুলে পড়েন। আমি বলিলাম, ধুর পাগলি, আমাদের রমেশবাবু ছাড়া কি আর দ্বিতীয় রমেশবাবু জগতে নাই? শরৎ কহিল, তা যেই হন, তিনি তার স্ত্রীর উপরে ভারী অন্যায় করিতেছেন। ছুটিতে প্রায় সব মেয়ে বাড়ি যাইতেছে, কিন্তু তিনি তার স্ত্রীকে বোর্ডিংয়ে রাখিবার বন্দোবস্ত করিয়াছেন। সে বেচারে কাঁদিয়া কাটিয়া অনর্থপাত করিতেছে। আমি তখনই মনে মনে কহিলাম, এ তো ভালো কথা নহে। শরৎ যেমন ভুল করিয়াছিল, এমন ভুল আর তো কেহ কেহ করিতে পারে। অন্নদাবাবু হাসিয়া উঠিয়া কহিলেন, অক্ষয়, তুমি কি পাগলের মতো কথা কহিতেছ? কোন রমেশের স্ত্রী স্কুলে পড়িয়া কাঁদিতেছে বলিয়া আমাদের রমেশ নাম বদলাইবে নাকি? এমন সময় হঠাৎ বিবর্ণ মুখে রমেশ ঘর হইতে উঠিয়া চলিয়া গেল। অক্ষয় বলিয়া উঠিল, ও কি রমেশবাবু, আপনি রাগ করিয়া চলিয়া গেলেন নাকি? দেখুন দেখি,
আপনি কি মনে করেন আপনাকে আমি সন্দেহ করিতেছি? বলিয়া রমেশের পশ্চাৎ পশ্চাৎ বাহির হইয়া গেল। অন্নদাবাবু কহিলেন, এ কি কাণ্ড! হেমনলিনী কাঁদিয়া ফেলিল। অন্নদাবাবু ব্যস্ত হইয়া কহিলেন, ও কি হেম, কাঁদিস কেন? সে উচ্ছ্বসিত রোদনের মধ্যে রুদ্ধ কণ্ঠে কহিল, বাবা, অক্ষয়বাবুর ভারী অন্যায়। কেন উনি আমাদের বাড়িতে ভদ্রলোককে এমন করিয়া অপমান করেন? অন্নদাবাবু কহিলেন, অক্ষয় ঠাট্টা করিয়া একটাকে বলিয়াছে, ইহাতে এত অস্থির হইবার কি দরকার ছিল? এরকম ঠাট্টা অসহ্য, বলিয়া দ্রুতপদে হেমনলিনী উপরে উঠিয়া গেল। এইবার কলকাতায় আসার পর রমেশ বিশেষ যত্নের সহিত কমলার স্বামীর সন্ধান করিতেছিল। বহু কষ্টে ধোবাপুকুরটা কোন জায়গায় তাহা বাহির করিয়া কমলার মামা তারিণী চরণকে এক পত্র লিখিয়াছিল। উক্ত ঘটনার পরদিন প্রাতে রমেশ সেই পত্রের জবাব পাইল। তারিণী চরণ লিখিতেছেন, দুর্ঘটনার পরে তাহার জামাতা শ্রীমান নলিনাক্ষের কোনো সংবাদই পাওয়া যায় নাই। রংপুরে তিনি ডাক্তারি করিতেন। সেখানে চিঠি লিখিয়া তারিণীচরণ জানিয়াছেন, সেখানেও কেহ আজ পর্যন্ত তাহার কোনো খবর পায় নাই। তাহার জন্মস্থান কোথায় তাহার তারিণীচরণেরও জানা নাই। কমলার স্বামী নলিনাক্ষ যে বাঁচিয়া আছেন, এ আশা আজ রমেশের মন হইতে একেবারে দূর হইল। সকালে রমেশের হাতে আরও অনেকগুলো চিঠি আসিয়া পড়িল। বিবাহের সংবাদ পাইয়া তাহার আলাপী পরিচিত অনেকে তাহাকে অভিনন্দন পত্র লিখিয়াছে। কেহ বা আহারের দাবি জানাইয়াছে, কেহ বা এতদিন সমস্ত ব্যাপারটা সে গোপন রাখিয়াছে বলিয়া রমেশকে সকৌতুক তিরস্কার জানাইয়াছে। এমন সময় অন্নদাবাবুর বাড়ি হইতে চাকর একখানি চিঠি লইয়া রমেশের হাতে দিল। হাতের অক্ষর দেখিয়া রমেশের বুকের ভিতরটা দুলিয়া উঠিল। হেমনলিনীর চিঠি। রমেশ মনে করিল, অক্ষয়ের কথা শুনিয়া হেমনলিনী মনে মনে সন্দেহ জন্মিয়াছে এবং তাহাই দূর করিবার জন্য সে রমেশকে পত্র লিখিয়াছে। চিঠি খুলিয়া দেখিল, তাহাতে কেবল এই কটি কথা লেখা আছে, অক্ষয়বাবু কাল আপনার উপর ভারী অন্যায় করিয়াছেন। মনে করিয়াছিলাম আজ সকালেই আপনি আসিবেন, কেন আসিলেন না? অক্ষয়বাবুর কথা কেন আপনি এত করিয়া মনে লইতেছেন? আপনি তো জানেন আমি তার কথা গ্রাহ্যই করি না। আপনি আজ সকাল সকাল আসিবেন, আমি আজ সেলাই ফেলিয়া রাখিব। এই কটি কথার মধ্যে হেমনলিনীর সান্ত্বনা সুধাপূর্ণ কোমল হৃদয়ের ব্যথা অনুভব করিয়া রমেশের চোখে জল আসিল। রমেশ বুঝিল, কাল হইতে হেমনলিনী রমেশের বেদনা শান্ত করিবার জন্য ব্যগ্র হৃদয়ে প্রতীক্ষা করিয়া আছে। এমনি করিয়া রাত গিয়াছে, এমনি করিয়া সকালটা কাটিয়াছে। অবশেষে আর থাকিতে না পারিয়া এই চিঠিখানি লিখিয়াছে। রমেশ কাল হইতে ভাবিতেছে, আর বিলম্ব না করিয়া এবার হেমনলিনীকে সকল কথা খুলিয়া বলা আবশ্যক হইয়াছে। কিন্তু কল্লকার ব্যাপারের পর বলা কঠিন হইয়া উঠিয়াছে। এখন ঠিক শুনাইবে কেন? অপরাধ ধরা পড়িয়া জবাবদিহির চেষ্টা হইতেছে। শুধু তাহাই নহে, অক্ষয়ের যে কতকটা জয় হইবে সেও অসহ্য। রমেশ ভাবিতে লাগিল, কমলার স্বামী যে আর কোনো রমেশ নিশ্চয়ই অক্ষয়ের মনে সেই ধারণাই আছে, নহিলে সে এতক্ষণে কেবল ইঙ্গিত করিয়া থামিয়া থাকিত না, পাড়াশুদ্ধ গোল করিয়া বেড়াইত। অতএব এই বেলা যাহা হয় একটা উপায় অবলম্বন করা দরকার। এমন সময় আর একটা ডাকের চিঠি আসিল। রমেশ খুলিয়া দেখিল, সে চিঠি স্ত্রীর বিদ্যালয়ের কর্ত্রীর নিকট হইতে আসিয়াছে। তিনি লিখিয়াছেন, কমলা অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছে। তাহাকে এ অবস্থায় ছুটির সময় বিদ্যালয়ের বোর্ডিংয়ে রাখা তিনি সঙ্গত বোধ করেন না। আগামী শনিবারে স্কুল ছুটি হইয়া যাইবে, সেই সময় তাহাকে বিদ্যালয় হইতে বাড়ি লইয়া যাইবার ব্যবস্থা করা নিতান্ত আবশ্যক। আগামী শনিবারে কমলাকে বিদ্যালয় হইতে লইয়া আসিতে হইবে। আগামী রবিবারে রমেশের বিবাহ। রমেশবাবু, আমাকে মাপ করিতে হইবে। এই বলিয়া অক্ষয় ঘরের মধ্যে প্রবেশ করিল। কহিল, এমন একটা সামান্য ঠাট্টায় আপনি যে এত রাগ করিবেন তাহা আগে জানিলে আমি এ কথা তুলিতাম না। ঠাট্টার মধ্যে কিছু সত্য থাকিলে লোকে চটিয়া ওঠে, কিন্তু যাহা একেবারে অমূলক তাহা লইয়া আপনি সকলের সাক্ষাতে এত রাগারাগি করিলেন কেন? অন্নদাবাবু তো কাল হইতে আমাকে ভর্ৎসনা করিতেছেন। হেমনলিনী আমার সঙ্গে কথা বন্ধ করিয়াছেন। আজ সকালে তাহাদের ওখানে গিয়াছিলাম, তিনি ঘর ছাড়িয়া চলিয়াই গেলেন।
আমি এমন কি অপরাধ করিয়াছিলাম বলুন দেখি? রমেশ কহিল, এ সমস্ত বিচার যথাসময়ে হইবে। এখন আমাকে মাপ করিবেন, আমার বিশেষ একটা প্রয়োজন আছে। অক্ষয়, রোশন চৌকির বায়না নিতে চলিয়াছেন বুঝি? এদিকে সময় সংক্ষেপ, আমি আপনার শুভকর্মে বাধা দিব না, চলিলাম। অক্ষয় চলিয়া গেলে রমেশ অন্নদাবাবুর বাসায় গিয়ে উপস্থিত হইল। ঘরে ঢুকিতেই হেমনলিনীর সহিত তাহার সাক্ষাৎ হইল। আজ রমেশ সকাল সকাল আসিবে, ইহা হেমনলিনী নিশ্চয় ঠিক করিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল। তাহার সেলাইয়ের ব্যাপারটি ভাঁজ করিয়া রুমালে বাঁধিয়া টেবিলের উপরে রাখিয়া দিয়াছিল। পাশে হারমোনিয়াম যন্ত্রটি ছিল। আজ খানিকটা সঙ্গীত আলোচনা হইতে পারিবে, এইরূপ তাহার আশা ছিল। তাছাড়া অব্যক্ত সঙ্গীত তো আছেই। রমেশ ঘরে ঢুকিতেই হেমনলিনীর মুখে একটু উজ্জ্বল কোমল আভা পড়িল, কিন্তু সে আভা মুহূর্তে ম্লান হইয়া গেল যখন রমেশ আর কোনো কথা না বলিয়া প্রথমেই জিজ্ঞাসা করিল, অন্নদাবাবু কোথায়? হেমনলিনী উত্তর করিল, বাবা তাহার বসিবার ঘরে আছে। কেন, তাহাকে কি এখনই প্রয়োজন আছে? তিনি তো সেই চা খাইবার সময় নামিয়া আসিবেন। রমেশ, না, আমার বিশেষ প্রয়োজন আছে, আর বিলম্ব করা উচিত হইবে না। হেমনলিনী, তবে যান, তিনি ঘরেই আছেন। রমেশ চলিয়া গেল। প্রয়োজন আছে, সংসারের প্রয়োজনেই কেবল সবুর সয় না, আর ভালোবাসিতেই দ্বারের বাহিরে অবকাশ প্রতীক্ষা করিয়া বসিয়া থাকিতে হয়। শরতের এই অম্লান দিন যেন নিঃশ্বাস ফেলিয়া আপন আনন্দ ভাণ্ডারের সোনার সিংহদ্বারটি বন্ধ করিয়া দিল। হেমনলিনী হারমোনিয়ামের নিকট হইতে চৌকি সরিয়া লইয়া টেবিলের কাছে বসে এক মনে সেলাই করিতে প্রবৃত্ত হইল। সূচ ফুটিতে লাগিল কেবল বাহিরে নহে, ভিতরেও। রমেশের প্রয়োজনও শীঘ্র শেষ হইল না। প্রয়োজন রাজার মতো আপনার পুরা সময় লয়, আর ভালোবাসা কাঙাল। 14। রমেশ অন্নদাবাবুর ঘরের মধ্যে প্রবেশ করিল। তখন অন্নদাবাবু মুখের উপরে খবরের কাগজ চাপা দিয়া কেদারায় পড়িয়া নিদ্রা দিতেছিলেন। রমেশ ঘরে প্রবেশ করিয়া কাশিতেই তিনি চকিত হইয়া উঠিয়া খবরের কাগজটা তুলিয়া ধরিয়াই কহিলেন, দেখিয়াছ রমেশ, এবারে ওলো উঠায় কত লোক মরিয়াছে? রমেশ কহিল, বিবাহ এখন কিছুদিন বন্ধ রাখিতে হইবে, আমার বিশেষ কাজ আছে। অন্নদাবাবুর মাথা হইতে শহরের মৃত্যু তালিকায় বিবরণ একেবারে লুপ্ত হইয়া গেল। ক্ষণকাল রমেশের মুখের দিকে তাকাইয়া কহিলেন, সে কি কথা রমেশ, নিমন্ত্রণ যে হইয়া গেছে। রমেশ কহিল, এই রবিবারের পরের রবিবারে দিন পিছাইয়া দিয়া আজই পত্র বিলি করিয়া দেওয়া যাইতে পারে। অন্নদা, রমেশ, তুমি আমাকে অবাক করিলে। এ কি মকদ্দমা যে তোমার সুবিধা মতো তুমি দিন পিছাইয়া মুলতবি করিতে থাকিবে? তোমার প্রয়োজনটা কি শুনি? রমেশ, সে অত্যন্ত বিশেষ প্রয়োজন, বিলম্ব করিলে চলিবে না। অন্নদাবাবু বাতাহত কদলী বৃক্ষের মতো কেদারার উপর হেলান দিয়া পড়িলেন। কহিলেন, বিলম্ব করিলে চলিবে না? বেশ কথা, অতি উত্তম কথা। এখন তোমার যাহা ইচ্ছা হয় করো। নিমন্ত্রণ ফিরিয়া লইবার ব্যবস্থা তোমার বুদ্ধিতে যাহা আসে তাহাই হোক। লোকে যখন আমাকে জিজ্ঞাসা করিবে আমি বলিব, আমি ওসব কিছুই জানি না, তাহার কি আবশ্যক সে তিনিই জানেন, আর কবে তাহার সুবিধা হইবে সে তিনিই বলিতে পারিবেন। রমেশ উত্তর না করিয়া নতমুখে বসিয়া রহিল। অন্নদাবাবু কহিলেন, হেমনলিনীকে সব কথা বলা হইয়াছে? রমেশ, না, তিনি এখনো জানেন না। অন্নদা, তাহার তো জানা আবশ্যক, তোমরা তো একলার বিবাহ নয়। রমেশ, আপনাকে আগে জানাইয়া তাহাকে জানাইব স্থির করিয়াছি। অন্নদাবাবু ডাকিয়া উঠিলেন, হেম, হেম। হেমনলিনী ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, কি বাবা? অন্নদা, রমেশ বলিতেছেন উহার কি একটা বিশেষ কাজ পড়িয়াছে, এখন উহার বিবাহ করিবার অবকাশ হইবে না। হেমনলিনী এবার বিবর্ণ মুখে রমেশের মুখের দিকে চাহিল। রমেশ অপরাধের মতো নিরুত্তরে বসিয়া রহিল। হেমনলিনীর কাছে এই খবরটা যেন এমন করিয়া দেওয়া হইবে
রমেশ তাহা প্রত্যাশা করে নাই। অপ্রিয় বার্তা অকস্মাৎ এইরূপ নিতান্ত রূঢ়ভাবে হেমনলিনীকে যেরূপ মর্মান্তিক রূপে আঘাত করিল, রমেশ তাহা নিজের ব্যথিত অন্তঃকরণের মধ্যেই সম্পূর্ণ অনুভব করিতে পারিল। কিন্তু যে তীর একবার নিক্ষিপ্ত হয় তাহা আর ফেরে না। রমেশ যেন স্পষ্ট দেখিতে পাইল, এই নিষ্ঠুর তীর হেমনলিনীর হৃদয়ের ঠিক মাঝখানে গিয়া বিঁধিয়া রহিল। এখন কথাটা আর কোনো মতে নরম করিয়া লইবার উপায় নাই। সবই সত্য, বিবাহ এখন স্থগিত রাখিতে হইবে। রমেশের বিশেষ প্রয়োজন আছে, কি প্রয়োজন তাহাও সে বলিতে ইচ্ছা করে না। ইহার উপরে এখন আর নূতন ব্যাখ্যা কি হইতে পারে? অন্নদাবাবু হেমনলিনীর দিকে চাহিয়া কহিলেন, তোমাদেরই কাজ, এখন তোমরাই ইহার যা হয় একটা মীমাংসা করিয়া লও। হেমনলিনী মুখ নত করিয়া বলিল, বাবা, আমি ইহার কিছুই জানি না। এই বলিয়া ঝড়ের মেঘের মুখে সূর্যাস্তের ম্লান আভাটুকু যেমন মিলাইয়া যায় তেমনি করিয়া সে চলিয়া গেল। অন্নদাবাবু খবরের কাগজ মুখের উপর তুলিয়া পড়িবার ভান করিয়া ভাবিতে লাগিল। রমেশ নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। হঠাৎ রমেশ একসময় চমকিয়া উঠিয়া চলিয়া গেল। বসিবার বড় ঘরে গিয়া দেখিল হেমনলিনী জানালার কাছে চুপ করিয়া দাঁড়াইয়া আছে। তাহার দৃষ্টির সম্মুখে আসন্ন পূজার ছুটির কলিকাতা জোয়ারের নদীর মতো তাহার সমস্ত রাস্তা ও গলির মধ্যে স্ফীত জনপ্রবাহে চঞ্চল মুখর হইয়া উঠিয়াছে। রমেশ একেবারে তাহার পার্শ্বে যাইতে কুণ্ঠিত হইল। পশ্চাৎ হইতে কিছুক্ষণের জন্য স্থির দৃষ্টিতে তাহাকে দেখিতে লাগিল। শরতের অপরাহ্ন আলোকে বাতায়নবর্তিনী এই স্তব্ধ মূর্তিটি রমেশের মনের মধ্যে একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া দিল। ওই সুকুমার কপলের একটি অংশ, ওই সযত্ন রচিত কবরের ভঙ্গি, ওই গ্রীবার উপরে কমল বিরল কেশগুলি, তাহারই নিচে সোনার হারের একটুখানি আভাস, বাম স্কন্ধ হইতে লম্বিত অচলের বঙ্কিম প্রান্ত, সমস্তই রেখায় রেখায় তাহার পীড়িত চিত্তের মধ্যে যেন কাটিয়া কাটিয়া বসিয়া গেল। রমেশ আস্তে আস্তে হেমনলিনীর কাছে আসিয়া দাঁড়াইল। হেমনলিনী রমেশের চেয়ে রাস্তার লোকদের জন্য যেন বেশি ঔৎসুক্য বোধ করিতে লাগিল। রমেশ বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, আপনার কাছে আমার একটি ভিক্ষা আছে। রমেশের কণ্ঠস্বরে উদ্বেল বেদনা আর আঘাত অনুভব করিয়া মুহূর্তের মধ্যে হেমনলিনীর মুখ ফিরিয়া আসিল। রমেশ বলিয়া উঠিল, তুমি আমাকে অবিশ্বাস করিও না। রমেশ এই প্রথম হেমনলিনীকে তুমি বলিল। এই কথা আমাকে বলো যে তুমি আমাকে কখনো অবিশ্বাস করিবে না। আমিও অন্তর্যামীকে অন্তরে সাক্ষী রাখিয়া বলিতেছি, তোমার কাছে আমি কখনো অবিশ্বাসী হইব না। রমেশের আর কথা বাহির হইল না। তাহার চোখের প্রান্তে জল দেখা দিল। তখন হেমনলিনী তাহার স্নিগ্ধ করুণ দুই চক্ষু তুলিয়া রমেশের মুখের দিকে স্থির করিয়া রাখিল। তাহার পরে সহসা বিগলিত অশ্রুধারা হেমনলিনীর দুই কপল বাহির ঝরিয়া পড়িতে লাগিল। দেখিতে দেখিতে সেই নিভৃত বাতায়নতলে দুইজনের মধ্যে একটি বাক্যবিহীন শান্তি ও সান্ত্বনার স্বর্গখণ্ড সৃজিত হইয়া গেল। কিছুক্ষণ এই অশ্রুজল পাল্লিব সুগভীর মৌনের মধ্যে হৃদয়মান নিমগ্ন রাখিয়া এই আরামের দীর্ঘশ্বাস ফেলিয়া রমেশ কহিল, কেন আমি এখন সপ্তাহের জন্য বিবাহ স্থগিত রাখিবার প্রস্তাব করিয়াছি তাহার কারণ তুমি জানিতে চাও? হেমনলিনী নীরবে মাথা নাড়িল, সে জানিতে চায় না। রমেশ কহিল, বিবাহের পরে আমি তোমাকে সব কথা খুলিয়া বলিব। এই কথাটাই হেমনলিনীর কপলের কাছটা একটুখানি রাঙা হইয়া উঠিল। আজ আহারান্তে হেমনলিনী যখন রমেশের সহিত মিলন প্রত্যাশায় উৎসুক চিত্তে সাজ করিতেছিল, তখন সে অনেক হাসি গল্প, অনেক নিভৃত পরামর্শ, অনেক ছোটখাটো সুখের ছবি কল্পনায় সৃজন করিয়া লইতেছিল। কিন্তু এই যে অল্প কয় মুহূর্তে দুই হৃদয়ের মধ্যে বিশ্বাসের মালা বদল হইয়া গেল, এই যে চোখের জল ঝরিয়া পড়িল, কথাবার্তা কিছুই হইল না, কিছুক্ষণের জন্য দুইজনে পাশাপাশি দাঁড়াইয়া রহিল, ইহার নিবিড় আনন্দ, ইহার গভীর শান্তি, ইহার পরম আশ্বাস যে কল্পনাও করিতে পারে নাই। হেমনলিনী কহিল, তুমি একবার বাবার কাছে যাও, তিনি বিরক্ত হইয়া আছেন। রমেশ প্রফুল্ল চিত্তে সংসারের ছোট বড় আঘাত সংঘাত বুক পাতিয়া লইবার জন্য চলিয়া গেল।